আসসালামু আলাইকুম, বিনোদ শিখা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড ইএচএল স্টকটার স্টক ভ্যালুয়েশন করব। তো স্টক ভ্যালুয়েশন করতে যে প্রথম পর্যায়ে ওর ফান্ডামেন্টাল আউটলুকটা দেখব এবং ভিডিওর পরবর্তী ধাপে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা বের করব, অন্তর্নিহিত মূল্য। অর্থাৎ একটা স্টক বর্তমানে প্রাইস হচ্ছে 75 টাকায় আছে, কিন্তু আসলেই ওর মূল্যটা কত হওয়া উচিত বা কত টাকার স্টক সেটা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আসেন শুরু করি। যদি ওদের এই শিল্পের গল্পটা একটু দেখার চেষ্টা করি, রিয়েল এস্টেটটা হচ্ছে সেই খাত যেখানে অনেক টাকা লাগে এবং অনেক সময় লাগে। আর একটা বিষয় হচ্ছে ধৈর্য লাগে। আর এত কিছু মিলিয়ে যারা টিকে থাকে তারাই হচ্ছে ক্যাশ ফ্লো রাজা। তো ইস্টার্ন হাউজিং ঠিক এই কাজটাই করছে। ওরা দীর্ঘ সময় ধরে টিকে আছে, যেগুলো অন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো টিকে থাকতে পারেনি। এখন যদি একটু বিশ্লেষণে যাই, গত 10 বছরের রেভিনিউটা দেখার চেষ্টা করি ওরা কিভাবে আগাচ্ছে। যদি ইস্টার্ন হাউজিং এর রাজস্বটা আমরা দেখি, আমরা দেখবো যে কোনো বছর খুব যে ভালো প্রফিট বা অনেক বড় ধরনের প্রফিট করে ফেলেছে তা না। মানে একটা হয় না, লাভ দিয়ে একটা বড় প্রফিটে চলে গেছে, এরকম হয়নি। পাশাপাশি ওদের যে প্রফিট ড্রাস্টিক্যালি পতন হয়েছে এরকমও হয়নি। তাহলে বিষয়টা হচ্ছে ওদের স্টেডি একটা ফ্লো আছে, ধারাবাহিকতা আছে, ধীরে ধীরে বাড়ছে এবং ধীরে ধীরে ওরা শক্তিটা সঞ্চয় করছে। তো বলা যেতে পারে এটা একটা নদীর মতো শান্তভাবে বয়ে যাচ্ছে, কিন্তু সবসময় সামনের দিকেই যাচ্ছে। তাহলে ওদের প্রফিটের গল্পটা কি হতে পারে? প্রফিট হচ্ছে ইপিএস তো একসময় 9 টাকা প্লাস ছিল না, এখন তো অলমোস্ট 9-এর দিকে চলে এসছে, বাট এটা তো ছিল না। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, বিষয়টা হচ্ছে ওরা কিন্তু লস করে না, ওরা ধীরে চলে এবং ধীরে চলার সাথে সাথে ওদের স্টেডি একটা প্রফিট থাকে। তো এটা হচ্ছে সেই ব্যবসা যেখানে লস মানি ব্যবসা ভুলে যাওয়া নয়, বরং প্রজেক্টের টাইম শিফট হয়। অর্থাৎ কোনো পার্টিকুলার বছরে লস হতেই পারে, এটা পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হতে পারে, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে হতে পারে, একটা পার্টিকুলার ইয়ার খারাপ যেতে পারে। তার মানে ওদের ব্যবসাটা কন্টিনিউসলি খারাপ যাবে এরকম না, এটা র্যাপিডলি শিফট হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এজেন্টটা কি করবে ওরা বুঝে করছে ওদের কাজগুলো। আর একটা কোম্পানি সবচেয়ে বড় শক্তি কি জানেন? ওদের লোন না থাকা। বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে যে কারণে অনেক অর্গানাইজেশন ঝরে পড়েছে, ঋণের কারণে, ডেপ্টের কারণে। কোম্পানি ঋণ নেয়, প্রজেক্ট লম্বা হয়, ইন্টারেস্ট বাড়ে, ব্যালেন্স শিট দুর্বল হয়ে যায়। কিন্তু ইএচএল এর ক্ষেত্রে এটা হয়নি। ইএচএল কি করেছে? ওদের ডেপথ হচ্ছে জিরো, ব্যাংক লোন হচ্ছে জিরো, এবং যে কারণে ওদের ইন্টারেস্ট বার্ডেন নাই, জিরো। এই জন্য বাঘের পিঠে চড়ে থাকা কোম্পানি, কারণ ডেপ নেই বলেই তারা প্রেশার ছাড়া কাজ করতে পারছে এবং স্টেডি একটা প্রফিট আস্তে আস্তে করে সামনে আগাচ্ছে। অন্যান্য অর্গানাইজেশনের মতোই ইএচএল এর ক্ষেত্রে ওদের অপারেটিং ক্যাশ ফ্লো কিছু বছর নেগেটিভ ছিল। হ্যাঁ, এটা ঠিক। নেগেটিভ ক্যাশ ফ্লো মানে এটা বড় একটা রিস্ক, আবার সুযোগও তৈরি হতে পারে, যেটা ইএচএল এর ক্ষেত্রে হয়েছে। ইএচএল এর ক্ষেত্রে এটা ওদের রিস্ক হয়েছে এবং সামনে সুযোগও তৈরি করে দিয়েছে। আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে ক্যাশটা লক হয়ে যাওয়া। ক্যাশ যদি লক হয়ে যায় এটা বিশাল বড় একটা প্রবলেম। যেমন কখনো 2 বছর টাকা ঢুকে না, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। কিন্তু এমন একটা সময় আসে যখন একটা মেসিভ ইনফ্লো হয়, ক্যাশ জেনারেট হয়, তখনই কিন্তু ওরা ভ্যালুটা জেনারেট করে দেয়। যেমন ইএচএল এর ক্ষেত্রে বর্তমান অবস্থায় পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, ওভারঅল সবকিছুর কারণে ইএচএল কিন্তু গত 1 বছর 2 বছর ভালো ব্যবসা করতে পারে নাই। কিন্তু যখন নির্বাচন হয়ে যাবে, পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল হয়ে যাবে এবং ম্যাক্রো মাইক্রো সিচুয়েশন গুলো, ইকোনমি ফ্যাক্টর গুলো স্টেবল হওয়া শুরু করবে, তখন কিন্তু ইএচএল এ ম্যাসিভ একটা ক্যাশ ইনফ্লো হবে। আর যখন হবে এটা খুব ব্যাপকভাবে হবে। তো ওদের ন্যাপটা একটু দেখার চেষ্টা করি। ইএচএল এর আসল শক্তিটাই হচ্ছে ওদের নেট অ্যাসেট ভ্যালু। ওদের পার শেয়ারে এখন ন্যাভ হচ্ছে অলমোস্ট 83 টাকা বা 83+ সম্ভবত। এখন যদি বাজার মূল্য হয় এই 60 থেকে 70 টাকার মধ্যে, তাহলে কি বোঝায়? আপনি 90 টাকার, অলমোস্ট 90 টাকার একটা সম্পদ 60 থেকে 70 টাকায় পাচ্ছেন। তো এটা কি একটা অপরচুনিটি না?
না, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আরো এটা ভালো থাকতে হবে। যেমন বাট ইএচএল এর ক্ষেত্রে আরো খুব ফ্ল্যাশি না, কিন্তু স্টেডি, যেটা বারবার বলছি, একটা স্টেডি ভাবে ওরা সামনের দিকে আগাচ্ছে। তো এটাই ভ্যালু ইনভেস্টরদের জন্য সবচাইতে পছন্দ। গ্রোথ কম হোক কিন্তু স্টেডি, আস্তে আস্তে ইয়ার বাই ইয়ার বাড়বে। এটাই যারা ভ্যালু ইনভেস্ট করে তাদের সবচাইতে পছন্দের একটা টার্ম আরও, যেখানে আমাদের রিস্কটা খুব লো থাকবে, এবং যেহেতু রিস্কটা লো থাকবে রিটার্নটাও একটা মডারেট হবে, কিন্তু বিজনেসটা স্টেডি থাকতে হবে। তাহলে ইএচএল এর ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর গুলো কাজ করতে পারে? যদি আমরা ইএচএল ইস্টার্ন হাউজিং লিমিটেডে ইনভেস্ট করি, কি কি রিস্ক আমাদের রিস্ক ফ্যাক্টর গুলো মাথায় রেখে আমাদের ইনভেস্ট করতে হবে, এগুলো একটু দেখার চেষ্টা করি। তো এবার আসি আসল সতর্কতায়। কারণ কোনো কোম্পানি কিন্তু জাস্ট ইটস নট লাইক এ ফেয়ারি টেল। যদি কনস্ট্রাকশন কোম্পানিগুলো হয় বা ইএসএল মতো কোম্পানিগুলো হয়, যদি কনস্ট্রাকশন খরচটা বৃদ্ধি পায়, যেমন ইটের দাম বাড়তে পারে, সিমেন্টের দাম বাড়তে পারে, রডের দাম বাড়তে পারে, যেগুলো এখন বাড়ছে, তো এটা একটা ঝুঁকির দিক। আবার সরকারের নীতিমালাগুলো রেপিডলি পরিবর্তন হয়, যেমন রাজুকের ক্লিয়ারনেস আছে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারনেস আছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে, এটাও একটা রিস্কের ব্যাপার আছে। এবং ডিমান্ড স্লো ডাউন রিস্ক, বাজারে লিকুইডিটি কমলে ফ্লোট বিক্রি থেমে যায়, ক্যাশ ফ্লো শুকিয়ে যায়, যেটা বর্তমানে আমরা এখন দেখছি। আরেকটা হচ্ছে ইনভেন্টরি লক রিস্ক। বহু প্রজেক্ট আছে, টাকা আটকালে কোম্পানির হাতে নগদ টাকা কমে যায়, সেল কমে গেছে, এরকম হতে পারে। তো এখন যারা, যেটাই বললাম, এটা তো ভ্যালু ইনভেস্টর যারা, তারা ইএচএল এর রেঞ্জ বুঝে বাই করবে, আস্তে আস্তে বাই করবে, এক সময় যে প্রফিটটা জেনারেট করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আসলে ইএচএল টা, এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা কত, বা অন্তর্নিহিত মূল্যটা কত। তো ইএচএল এর অন্তর্নিহিত মূল্যটা আমরা, ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা বিভিন্ন মেথডে বের করার চেষ্টা করেছি। প্রথমেই করেছি মেথড 1, যেটা আমরা ন্যাব বেসড ভ্যালুয়েশন করেছি। তো এই ন্যাব বেসড ভ্যালুয়েশনে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 75 থেকে 100 টাকা, 75 টাকার থেকে 100 টাকার মধ্যে পেয়েছি। তো 2 নম্বরে আমরা পিই বেসড ভ্যালুয়েশনটা করেছি। এখানে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 82 টাকা থেকে 121 টাকা। দেন 3 নম্বরে আমরা ডিসিএফ ভ্যালুয়েশন করেছি, যেটাকে আমরা কনজারভেটিভ মেথড বলে থাকি। এখানে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি জাস্ট 52 টাকা। আর সেনসিটিভ ভ্যালুয়েশন, যেটাকে রিয়েলিস্টিক রেঞ্জ বলা হয়, এখানে ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 90 টাকা। তো কেউ যদি ইএচএল এ ইনভেস্ট করতে যায়, সেক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, ইএচএল একদিকে কনজারভেটিভ বিজনেস, ঠিক আছে, অন্যদিকে কিন্তু এটা আন্ডার ভ্যালুড অ্যাসেট, কারণ ড্যাবের নিচে আমরা পাচ্ছি। এর ভালো দিক হচ্ছে ডেপ্থ নাই, জিরো ডেপ্থ। দেন হচ্ছে স্ট্রং ল্যান্ড অ্যাসেট আছে, দেন হচ্ছে হাই ন্যাভটা ভালো, দেন ব্র্যান্ড ভ্যালু আছে, এবং সেটা 1964 থেকে তারা ক্যারি করছে, ব্যাংকে কোনো লোন নাই। সো স্লো ডাউন বাট রিলায়েবল বিজনেস, আস্তে আস্তে আগাচ্ছে বাট বিশ্বস্ত একটা অর্গানাইজেশন। তো বলা যায় যে এটা মাল্টি ব্যাগার না, ইটস নট এ মাল্টি ব্যাগার স্টক, বাট ইটস ভ্যালু কম্পাউন্ডার। এক সময় ভ্যালুটা জেনারেট করে দেবে। তো যারা ধৈর্য ধরতে পারবে তাদের জন্য ইয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো ফাইনাল যদি একটা ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, এটা এভাবে হবে, ইস্টার্ন হাউজিং কখনো হাইপ তৈরি করে না। হুট করে আমাদের 70 টাকার স্টক 500 টাকা চলে গেছে, এরকম হবে না। এটা ভ্যালু ইনভেস্টররাই জাস্ট এখানে ইনভেস্ট করবে। এটা কখনো বড় খবরে আসে না, কিন্তু যুগের পর যুগ তারা বেঁচে আছে, ব্যবসা করে যাচ্ছে। তো এটা সেই ধরনের একটা বিনিয়োগ হবে, যেখানে আপনি আজ কিনবেন এবং 2-3 বছর রেখে দিলে আর একদিন দেখবেন এটা আপনার পোর্টফোলিওর সবচাইতে শান্ত কিন্তু সবচেয়ে নিরাপদ রিটার্নদাতা হয়ে উঠেছে। এই কোম্পানি গল্প হাইপের নয়, কোনোভাবেই হাইপের নয়। এটা ধীর কিন্তু স্থির বিনিয়োগকারীদের গল্প। তো ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো স্টকের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।